ব্যথায় মরে যাচ্ছি, এমনভাবে কামড়াচ্ছে কিছু বলতেও পারছি না, সইতেও পারছি না। আর একটু হলেই রক্ত বের হবে। আমি আর সহ্য করতে না পেরে চোখের পানি ছেড়ে দিলাম। আমার চোখের পানি দেখে মনে হয় মায়া হলো ওর, তাই হাতটা ছেড়ে দিল। হাতের আঙুলগুলো দেখে প্রচন্ড কান্না পাচ্ছিল। কি করলো এটা? ব্যথায় হাত নাড়াতে পারছি না। এখন পরীক্ষা দেব কি করে? আরিয়ান আমার মুখের সামনে এসে শয়তানি হাসি দিয়ে বলল, এইবার দেখি তুই পরীক্ষা কিভাবে দিস আর টপার কি করে হোস। আমি কাঁদতে কাঁদতে বললাম, আরিয়ান এমনটা না করলেও পারতে। না করলে তো তুই টপার হয়ে যেতি। তোর জন্য বাবা মা ভাইয়ারা কেউ আমাকে ভালোবাসে না। তুই সব সময় আমার আগে থাকিস তাই। তুমি চেষ্টা করলেই আমার আগে যেতে পারতে। আরিয়ান জোরে হেসে বলল, এই তো সেই চেষ্টাই তো এখনই করলাম তোর হাত কামড়ে। আজ থেকে তোর হাত আমি প্রতিদিন কামড়াবো, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত, যাতে তুই কোনোভাবেই টপ না করতে পারিস। তুই থাক, আমি পরীক্ষা দিতে গেলাম। আমাকে আবার টপার হতে হবে তো, তাই না? এটা বলেই আরিয়ান হাসতে হাসতে চলে গেল। আর আমি হাতের ব্যথায় মরে যাচ্ছি। ও চলে যাওয়ার পর আস্তে আস্তে উঠে হাতে পানি দিলাম, কিন্তু ব্যথা কমছে না। এদিকে ক্লাসে স্যারও চলে এসছে। আমি দৌড়ে গিয়ে ক্লাসে যাই আর পরীক্ষায় বসি। আরিয়ান আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিচ্ছে। পরীক্ষা আমি দিতেই পারছিলাম না, কলমেই ধরতে পারছিলাম না ঠিক মতো। কোনো মতে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে বেরিয়ে পড়ি। হাতের আঙ্গুলগুলো ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে গিয়ে লাইব্রেরি রুমে বসি। একটু পর দেখি আরিয়ান লাইব্রেরির দিকে আসছে। হঠাৎ আমার চোখে পড়লো সামনে থাকা সুপারগুলোর উপর। তাড়াতাড়ি সুপারগুলো নিয়ে বাম হাত দিয়ে পাশের চেয়ারটাতে ঢেলে দিলাম। আর আরিয়ান এসে ওখানে বসলো। তারপর বলল, বেবি ব্যথা করছে? আমি কিছুই বললাম না। আরিয়ান আবার কিছু বলতে যাবে তখনই নেহাল এসে বলল, ওয়ার্নি, তুমি এখানে বসে কি করছো? আমাদের গ্রুপ প্র্যাকটিসে যেতে হবে না? ওরা তো অপেক্ষা করছে তোমার জন্য। হ্যাঁ ভুলেই গেছিলাম, চলো। এই বলেই উঠে গেলাম চেয়ার ছেড়ে। লাইব্রেরির দরজা দিয়ে বের হয়েই নেহালকে বললাম, নেহাল প্লিজ তুমি একাই চলে যাও, আমার আজ ভালো লাগছে না, আমি বাসায় চলে যাব। ও আচ্ছা, চলো আমি দিয়ে আসি। না না ঠিক আছে, লাগবে না। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। এই বলে নেহাল চলে গেল। আমি লাইব্রেরির রুমে গিয়ে দেখি আরিয়ান চেয়ার ছেড়ে ওঠার অনেক চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। এবার আমি ওর সামনে গিয়ে বললাম, নে এবার তুই বসে থাক। আরিয়ান রেগে গেল। অর্নি ভালো হবে না, কিন্তু আমি একবার যদি উঠতে পারি তোর যে কি হাল করব তুই বাপের জন্মেও ভুলবি না। আগে ছাড়া পেয়ে নে। ওকে এভাবে দেখে আমার শান্তি লাগছে না, মন চাইছে আরো কিছু করি। কি করব? হঠাৎ ময়লার ড্রাম দেখলাম, ব্যাস ওটা এনে সব ময়লা ওর উপর ঢেলে দিলাম। বালু দিয়ে ওর চুলগুলো পুরো ভরে গেছে। ও রেগে বলতে লাগলো, এটার দাম তোকে দিতে হবে। আমিও ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, দেখি তুই কি করতে পারিস। এটা বলে লাইব্রেরি ছেড়ে চলে এলাম। ভাগ্যিস আজ লাইব্রেরিতে কেউ ছিল না, তাহলে ওর সাথে এটা করতেই পারতাম না। শালা এদিকে আরিয়ান চেয়ার ছেড়ে কোনোভাবেই উঠতে পারছে না, তার উপর আবার বালি দিয়ে সারা শরীর কিচকিচ করছে। হঠাৎ লাইব্রেরি রুমে রিমন ঢুকে বলল, কিরে মামা, তোর এই অবস্থা কে করেছে? ওই শালিটাই। অর্নি, তোরা দুইটাই টম জেরি থেকেও ডেঞ্জারাস। বালের পেঁচাল পারিস না, আমার আগে ছুটা এখান থেকে। রিমন রাফিদকে কল করে ডেকে আনলো। তারপর ওরা দুজনে মিলে অনেক কষ্টে আরিয়ানকে চেয়ার থেকে ছোটালো, কিন্তু বিপদে আটলো ওর প্যান্ট ছিঁড়ে গেছে। এখন বের হবে কি করে? রাদীপ ব্যাগ থেকে একটা লুঙ্গি বের করে বলল, ছোট বোন শয়তানি করে এটা ব্যাগে ঢুকিয়েছিল, কিন্তু এটা যে এইভাবে কাজে লেগে যাবে ভাবতেও পারিনি। রাদীপের কথা শুনে রিমন হাসতে হাসতে শেষ, আর আরিয়ান রাগে চলে যাচ্ছে। তারপর রাদীপকে বলল, বালের লুঙ্গি ছাড়া কি আর কোনো উপায় নেই? না রে ভাই। আরিয়ান লুঙ্গি পরলো। এখন ওকে অনেক হাস্যকর লাগছে, প্যান্টের ওপর লুঙ্গি। রাদীপ বলল, দোস্ত একটা সেলফি নিয়ে ফেসবুক পোস্ট করি। আরিয়ান রাদীপের দিকে চোখ গরম করে তাকাতেই রাদীপ চুপ হয়ে যায়। রাদীপ লাইব্রেরি থেকে বের হতেই সবাই ওকে থেকে হাসা শুরু করলো, আর অনেকেই ছবি তোলা শুরু করলো।
যেন কোনো দাগি আসামি যাচ্ছে। আরিয়ান একটা বই দিয়ে মুখ ঢেকে ফেলল। তারপর যখন ভার্সিটির ক্যাম্পাস দিয়ে হাঁটছিল তখনই অন্যি এসে ওর বই সরিয়ে দিয়ে বলল, আরিয়ান, মুখ লুকাচ্ছ কেন? দেখো দেখো তোমার এই চেহারাখানি। আরিয়ানের প্রচুর মেজাজ গরম হচ্ছে, কিন্তু কিছুই বলতে পারছে না। এদিকে পুরো ক্যাম্পাসে ওকে নিয়ে হাসাহাসি হচ্ছে। আরিয়ানের ইচ্ছে করছে ভার্সিটি থেকে ছুটে বেরিয়ে যেতে। এবার অন্যি ওর বান্ধবীদের বলল, দোস্ত, আমার একটা ছবি তুলতো। শোন, আমি যখন আরিয়ানের লুঙ্গি ধরে টান দিব তখনই তোরা ছবি তুলবি। এবার অন্যি আরিয়ানের লুঙ্গির দিকে হাত বাড়াতেই আরিয়ান ওর হাত ধরে ফেলে আর হাত পিছনে মুচড়ে ধরে ওর বান্ধবীদের বলে, এবার এটা ছবি তোলো, ফেসবুকে আপ দিব। ওর বান্ধবীরা না তুললেও রিমন আর রাদীপ ছবি তুলে ফেলল। তারপর আরিয়ান অন্যির কানে কানে বলল, তোকে কাল দেখে নিচ্ছি। এটা বলেই চলে গেল। সাথে রিমন আর রাদীপও গেল। আর অন্যি হাত ডলতে ডলতে বলল, শালা, তোরে যদি পাগলা কুত্তার কামড় না খাওয়াইছে, আমার নামও আনিকা অর্ণিনা। বর্ষা আমার কাঁধে হাত রেখে বলল, দোস্ত, ও তোর সাথে এমন কেন করে রে? তোর সাথে ওর কিসের শত্রুতা? ও তো ছোটবেলা থেকেই আমার শত্রু। ওর মা আমার মায়ের বান্ধবী, তাই দুজনেই আমাদের ব্যাপারে আলোচনা করে। এখন ওর মা আমার প্রশংসা শুনে ঘরে গিয়ে ওকে বকে, তাই ও আমার উপর এমন রাগ ঝাড়ে। শয়তান একটা। এতদিন সহ্য করেছি, আর না, এবার ওকে শিক্ষা দিবই দিব, প্রতি পদে পদে। দেখিস কিন্তু আরিয়ান কিন্তু অনেক খারাপ। ওর চেয়ে আমি বেশি খারাপ। কালকে আসুক, তারপর দেখিস কি করি। বর্ষা আর অন্যি বাসায় চলে গেল। পরের দিন আরিয়ান ভার্সিটির গেটের সামনে অন্যির জন্য অপেক্ষা করছে, কিন্তু ও এখনও আসছে না। এদিকে পরীক্ষার সময় হয়ে গেছে। আরিয়ান পরীক্ষা কি দেবে না নাকি? আরিয়ান আর অপেক্ষা না করে ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়েই ওর চোখ কপালে উঠে গেল। অন্যি ওর দিকে তাকিয়ে 32 দাঁত বের করে হাসছে। আরিয়ানের মাথায় আগুন ধরে গেল। ও অন্যির তুই আসলি কখন? এবার অন্যি ঢং করে বলল, এই মা, তুই দেখিসনি? সে কি, আমি তো তোর সামনে দিয়ে এসছি। আরিয়ান কপাল কুঁচকে বলল, কিভাবে? অন্যি বোরকা দেখিয়ে হাসতে লাগলো। আর আরিয়ান রাগে কিছু না বলে সিটে গিয়ে বসলো আর মনে মনে বলল, পরীক্ষা দিয়ে খালি বের হ, তোরে উল্টা ঝুলাইয়া পিটা মুশালি। আমার সাথে বাটপারি, আজকে খালি ক্লাস থেকে বের হ। এদিকে অন্যি মনে মনে বলছে, তোরে সুযোগ পেলে লাল পিঁপড়ের কামড় খাওয়ামু, দাঁড়া। দুইজনই পরীক্ষা দিতে বসলো, কিন্তু দুইজনের মনই কাকে কে সাহায্য করতে পারে এই জায়গায়। পরীক্ষার হলেও একজন আরেকজনকে চোখ রাঙাচ্ছে। অনির পরীক্ষা শেষ হতেই ও বেরিয়ে পড়ল। তারপর বাথরুমে গিয়ে 2 নাম্বার, কারণ অনি জানে আগের বোরকাটা পরলে আরিয়ান ওকে চিনে ফেলবে। বোরকা পরে বের হতেই দেখে আরিয়ান ক্লাস থেকে বের হতো। আরিয়ানকে দেখেই অন্যি উল্টো দিকে হাঁটা ধরল। আরিয়ান অন্যিকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। হাঁটতে হাঁটতে হঠাৎ রিমন বলল, হতে পারে ও বোরকা পরেই আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা চিনতেই পারছি না। রাইট, কিন্তু রাদীপ কই? শালা খাইতে গেছে। ধুর, পেটু খারামি। আচ্ছা, ওর কথা বাদ দে, চল অন্যকে খুঁজি। ওকে। শোন, তুই যদি ওরে দেখতে পাস তাহলে আমারে কল দিবি। তুই ওই দিকে যা, আমি এই দিকে যাই। রিমন আর আরিয়ান দুইজন দুই দিকে গেল। এদিকে অন্যি এসে লিফটে ঢুকলো, সাথে সাথে আরিয়ানও এসে ঢুকলো। আরিয়ানকে ঢুকতে দেখে অন্যির ভয়ে কলিজা শুকিয়ে গেছে। অন্যির ভয় করছে আরিয়ান চিনে ফেললো নাকি, কিন্তু আরিয়ান এসে ফোন করে কাকে যেন কল দিল। কি রে রিমন, ওরে পাইছিস? আচ্ছা, খুঁজতে থাক। এই বলে কল কেটে দিল। অন্যি এবার একটা নিশ্চিত মনে শ্বাস ফেলল, যাক, চিনতে পারেনি। লিফট একতলায় আসতেই দরজা খুলে গেল আর আরিয়ান আগেই বেরিয়ে গেল। তারপর অন্যি বের হলো।
ও বের হওয়ার সাথে সাথে বর্ষা এসে দোস্ত, আরিয়ান কিন্তু তোকে খুঁজছে। আমি জানি তুই আমার সাথে কথা বলিস না, ও দেখলে কিন্তু চিনে ফেলবে। ওকে। এটা বলে বর্ষা চলে গেল। আরিয়ান হাঁটতে হাঁটতে দেখলো বর্ষা আসছে। ও বর্ষার পথ আটকে বলল, অর্নি কই? বাসায় চলে গেছে। কি? কই? আমি তো দেখলাম না। তুমি বের হওয়ার আগেই চলে গেছে। আরিয়ান বিরক্তি নিয়ে বলল। আচ্ছা যাও। তারপর বর্ষা যেতেই মনে মনে বলল, আমার ভয়ে পালাইছে, দেখি কতদিন পালাতে পারিস। তারপর রিমনকে নিয়ে ক্যান্টিনে গেল। এদিকে অন্নি বর্ষাকে নিয়ে ক্যান্টিনে বসেছিল। হঠাৎ আরিয়ান আর রিমনকে দেখে দুইজনের দিকে তারপর সামনে তাকিয়ে দেখল ওরা এই টেবিলের দিকে আসছে। ভয়ে ঢোক গিলছে অন্নি। আল্লাহ, কিছু একটা করতে হবে। অন্নি বর্ষার হাত ধরে উঠতে বলল। ওরা উঠে যেতে নিলেই আরিয়ান বর্ষা বলে ডাক দিয়ে ওদের সামনে আসলো। তারপর অন্যের দিকে চেয়ে বল, এটা কে? ও আমার বোন, আমাকে নিতে এসেছে। ও আচ্ছা, যাও। আরিয়ানের কাছ থেকে ছাড় পেতেই ওরা তাড়াতাড়ি হাঁটা শুরু করলো। আরিয়ান পিছনে ফিরে আবার ওদের ডাক দিল। এবার দুইজনে খুব ভয় পেল। আল্লাহ জানে চিনে ফেলেছে নাকি। ওদিকে আরিয়ানের মনে সন্দেহ জাগছে, পাশের মেয়েটা অন্নি কিনা। অন্নির পায়েও আরিয়ান ওদের দিকে এগোতে লাগলো। অন্নি ভয়ে ভয়ে বারবার ঢোক গিলছে। আরিয়ান ওদের সামনে এসে বর্ষাকে বলল, তোমার আপুর মুখটা একটু দেখবো। না না, আপু মুখ দেখায় না কাউকে। আচ্ছা সত্যি করে বলো তো, এটা তোমার আপু নাকি অর্নি? বর্ষা ভয়ে ভয়ে বলল, আপুই তো। কোন ক্লাসে পড়ে? পরে না, বিয়ে হয়ে গেছে। ও, কিন্তু আমার মনে হয় তুমি মিথ্যা বলছো, ও অর্নি, তাই না? আরিয়ানের কথা শুনে বর্ষা আমতা আমতা করে বলল, কি 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 যে বলো না তুমি, ও অর্নি হতে যাবে কেন? ও আমার বোন। আর এখন আমাদের যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো। আরিয়ান কিছু একটা ভেবে বলল, আচ্ছা যাও, তবে অন্যকে বলে দিও ওকে কালকে ভার্সিটিতে পেলে এমন হাল করব ও ভাবতেও পারবে না। বাটপারি করে আমার সাথে, বাটপারি ছুটাচ্ছি ওর। এই বলে আরিয়ান চলে গেল। বর্ষা আর অন্যও হাঁপ ছেড়ে বাঁচল। তারপর ওরা ভার্সিটি থেকে বেরিয়ে গেল, বাসায় চলে গেল। ঘড়িতে বিকেল 3টে বাজে। অন্নি বিছানায় উল্টো হয়ে ঘুমাচ্ছে। হঠাৎ মনে হলো ওর চুল ধরে কেউ টানছে। বিরক্তি নিয়ে চোখ খুলেই দেখল আরিয়ান সামনে দাঁড়িয়ে আছে। অন্নি বিড়বিড় করতে করতে বলল, শালা শয়তান ভার্সিটিতেও শান্তি দেয় না, এখন স্বপ্নে এসেও চালাচ্ছে। ধুর। অন্নি আরিয়ানকে স্বপ্ন ভেবে আবার চোখ বন্ধ করে ফেলল। কিন্তু এ কি, কান মোচড়াচ্ছে কে? আবার চোখ খুলতেই আরিয়ান দাঁত কেলিয়ে বলল, তুই স্বপ্ন দেখছিস না, তোর সামনে আরিয়ান চৌধুরী দাঁড়িয়ে আছে। আরিয়ানের কথা শুনে অন্নি এক লাফে থেকে বসে পড়ল। তারপর আতঙ্কে বলল, তুই এখানে কেন? আজকে তোর মা আমার মাকে দাওয়াত দিয়েছে, তাই আমি এসেছি যাতে তোকে পিটাতে পারি ইচ্ছা মতো। মা, এই বাদরকে কেন দাওয়াত দিয়ে আনতে গেলে? আজ ও আমার অবস্থা টাইট করে দেবে। অন্নিকে চুপ থাকতে দেখে আরিয়ান বলল, তোর কি এখনো স্বপ্ন মনে হচ্ছে? দাঁড়া, তোর স্বপ্নকে সত্যি করি। এই বলে টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে অন্নির মাথায় ঢেলে দিল। অন্নি রেগে বলল, তুই এটা কি করলি? ভিজিয়ে দিলি তো। আরিয়ান ঠোঁট বেঁকে বলল, আরে না, আমি তোকে ভিজালাম কই, আমি তো তোর স্বপ্নটা ভাঙালাম। অন্নির চেহারাটা বাংলার পাঁচের মতো করে ওয়াশরুমে চলে গেল। আর আরিয়ান ওর বেডে বসে হাসছে আর মনে মনে বলছে, আজ তোকে ভালো মতো শিক্ষা দেওয়া যাবে। উফ, ভাবতে কি আনন্দ লাগছে। অন্নি ওয়াশরুম থেকে কাপড় পাল্টে বের হতেই আরিয়ান সামনে এসে বলল, তোর প্র্যাকটিক্যাল করা শেষ? অন্নি মনে মনে বলল, একে কোনোভাবেই সত্যি বলা যাবে না, এখনো করিনি।
ও, কিন্তু আন্টি তো বললো তোর নাকি সব কমপ্লিট। না মানে মিথ্যে বলছিস কেন? সত্যি তো বললাম। আরিয়ান চোখ গরম করে বলল, তাড়াতাড়ি প্র্যাকটিক্যালের খাতাগুলো বের কর। ভুলে গেছি কই আছে। ও আচ্ছা, এভাবে হবে না। আমি আন্টিকে বলবো যে তুই আমাকে প্র্যাকটিক্যাল খাতা দিস না। অন্নি বিরক্তি নিয়ে মুখটা কুচকিয়ে বলল। আচ্ছা দিচ্ছি। এই বলে ওর প্র্যাকটিক্যাল খাতাগুলো বের করে আরিয়ানকে দিল। আরিয়ান খাতাগুলো মুচড়ে বাইরে ফেলে দিল। অন্নি ধস্তাধস্তি করেও থামাতে পারল না। আরিয়ান সবগুলো খাতা বাইরে ফেলে দিল। অন্নি মুখ ঢেকে বসে পড়ল। তারপর কাঁদতে কাঁদতে বলল, এমন কেন করলি তুই? তুই জানিস না কালকে প্র্যাকটিক্যাল খাতা সাবমিট করতে হবে? জানি বলেই তো এমন করলাম। কালকে তুই প্র্যাকটিক্যাল সাবমিট করতে পারবি না। আমার যে কি খুশি লাগবে ভাবতেই পারবি না। অন্নি কিছু বলছে না, চুপচাপ বসে রইল। আর আরিয়ান ওর ঘর থেকে চলে গেল। অন্নি ঘরের দরজা বন্ধ করে দিল। ওর মা বাবা সবাই মিলে ডাকছে, কিন্তু ও দরজা খুলছে না। সবাইকে বলছে, আমার কালকে প্র্যাকটিক্যাল সাবমিট করতে হবে, আমাকে বিরক্ত করো না, তোমরা যাও প্লিজ। তারপর ওর বাবা মা আর ডাকলো না। পরের দিন আরিয়ান ক্লাসে বসে আছে। ও ভেবেছে আজ বোধহয় অন্নি কিন্তু ক্লাসের দরজায় চোখ রাখতে দেখল অন্নি ক্লাসে ঢুকছে। আরিয়ান ওর দিকে এগিয়ে এসে হাসতে হাসতে বলল, কিরে, প্র্যাকটিক্যাল খাতা ছাড়াই চলে এলি? এখন প্র্যাকটিক্যাল জমা দিবি কি করে? অন্নি কিছুই বলল না, চুপচাপ বসে রইল। অন্নিকে চুপ দেখে আরিয়ানও নিজের জায়গায় চলে গেল। একটু পর সবাই এক এক করে প্র্যাকটিক্যাল সাবমিট করতে গেল। যখন আরিয়ানের পালা এলো তখন বড় রকমের একটা শক খেল। ওর প্র্যাকটিক্যাল খাতায় লেখা নেই। আরিয়ান অন্যের দিকে তাকাতেই অন্নি হাসতে লাগলো। আরিয়ান বুঝতে পারল কাজটা অন্যের, কিন্তু ও এটা করলো কীভাবে? আরিয়ানের ভয়ে হাত কাঁপছে। আজকে সাবমিট করতে না পারলে আর হবেও না। অন্নি উঠে এসে আরিয়ানের হাতে ওর প্র্যাকটিক্যাল খাতা দিয়ে বলল, আমি তোর মতো না, তোকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম তাই এমন করেছি। যা যা জমা দিয়ে আয়। আরিয়ান কিছু না বলে উঠে গেল। তারপর অন্যও প্র্যাকটিক্যাল জমা দিয়ে বাইরে এসে দেখলো নেহাল দাঁড়িয়ে আছে। ও গিয়েই নেহালের হাত ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ। তুই যদি কাল আমাকে লিখে না দিতি তাহলে আজ আমি জমা দিতেই পারতাম না। নেহাল হেসে হেসে বলল, ওয়েলকাম। এখন কি বাসায় যাবে? না, লাইব্রেরিতে। ও চলো, আমিও যাব। এদিকে আরিয়ান লাইব্রেরিতে আগেই বসেছিল অন্নিকে সরি বলার জন্য, কিন্তু নেহালের সাথে ওকে ঢুকতে দেখেই ওর মাথা গরম হয়ে গেল। আর নেহালকে আরিয়ান একদম সহ্য করতে পারে না। আরিয়ান সামনে গিয়েই আচমকা অন্নিকে ল্যাং মারল, কিন্তু অন্নি পড়ল না। নেহাল ওকে ধরে বলল। অন্নি সোজা হয়ে দাঁড়িয়ে আরিয়ানকে একটা কষে থাপ্পড় মারল। তারপর নেহালের হাত ধরে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। ঘটনার আকস্মিকতায় আরিয়ান ভ্যাবলার মতো চেয়ে রইল অন্নি আর নেহালের যাওয়ার দিকে। পিছন থেকে রিমন এসে আরিয়ানের কাঁধে হাত রেখে, দোস্ত, মেয়েটাকে একটা শিক্ষা দেওয়া দরকার। দেখছিস, তোকে লাইব্রেরির সবার সামনে থাপ্পড় দিয়ে দিল। আরিয়ান গালে হাত দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, শিক্ষা তো আমি দেবই, শুধু একটু অন্য পদ্ধতিতে। মানে হলো এবার আর ওকে মারবো না বা খাতা নিয়ে যাবো না, এবার একটু অন্য পদ্ধতিতে ওকে শিক্ষা দেব। প্ল্যানটা কী রে? না, প্ল্যান বললে মজা নষ্ট হয়ে যাবে। তার চেয়ে তুই শুধু দেখ আমি কি করি। হ্যালো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আর আরিয়ান অন্নিকে কিভাবে শাস্তি দেবে বলে তোমাদের মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই ভিডিওর কোন সিনটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাও। আর এই ভিডিওতে এডিটিংয়ে একটু প্রবলেম হয়েছে, তো তার জন্য আমি সরি। আর পরবর্তী ভিডিও থেকে প্রবলেমটা হবে না। তো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসছে।